আজ ওই যে একটা ছোট্ট পাখি ছিল যে তার মায়ের জন্য 7 সাগর পাড়ি দিয়েছিল, সেই গল্পটা বলো। রাতে আকাশের চাঁদ ওঠেনি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দেখলো একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা পথ হারিয়ে কাঁদছে। শুনেছিস নাকি মেহনাজ, কাল রাতে গ্রামে কি কাণ্ড হয়েছে? না তো, কি হয়েছে? আমার কানে তো কিছু আসেনি। কেন, কে ছিল সেই মেয়ে? আরে ও তো আমাদের জুলেখা, হারুন মলোরের বোন, যে 10 বছর আগে ওই পুকুরে ডুবে মরেছিল। চাচি, আপনি যা বলছেন তা কি সত্যি? আপনি কি কোনো ছায়ামূর্তি বা অন্য কিছু দেখেননি? ভালো করে মনে করে বলুন তো। ওই পুকুরে নিশ্চয়ই অশুভ কিছু ভর করেছে। আমাদের একজন হুজুর ডেকে আনা উচিত। পুকুরটা বন্ধ করে দিতে হবে। সত্যি তাই বলছি। আজ থেকে যদি তোকে ওইদিকে যেতে দেখি, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। তুমি আমাকে বেঁধে রাখলেও আমি যাব। দিদি কোনোদিন আমাদের ক্ষতি করতে পারে না। তোমরা সবাই ভুল করছো, আমি যাবই। দিদি তুমি এসেছো? আমি জানি তুমি আসবে। আজ আর কেউ আসেনি, সবাই তোমাকে ভয় পেয়েছে। মাও আমাকে আসতে বারণ করেছিল, আমি পালিয়ে এসেছি। তুমি রাগ করনি তো? তোমার উপরে আমি রাগ করতে পারি? তুমি যে এত বাধার পরেও আমার জন্য ছুটে এসেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। কিন্তু তোমার বন্ধুরা কোথায়? ওরা সবাই ভয় পেয়েছে? দিদি, গ্রামের সবাই তোমাকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলছে। ওরা বলছে তুমি নাকি 10 বছর আগে মারা গেছো। ওরা তোমাকে ভূত বলছে। আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। লোকে লোকে তো কত কথাই বলে, সব কথা কি শুনতে হয়? তুমিই বলো, আমি কি তোমাকে একদিনও ভয় দেখিয়েছি? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? না দিদি, একটুও না। তুমি তো আমাদের শুধু ভালো কথা শিখিয়েছো কিভাবে সাহসী হতে হয়, কিভাবে সত্যি কথা বলতে হয়। তুমি তো আমাদের বন্ধুর মতো। তাহলে তোমার মন যা বলছে সেটাই তো সবচেয়ে বড় সত্যি। অন্য কেউ কি বলল বা কি ভাবলো, তাতে কি আসে যায়? কিন্তু আমার খুব একা লাগছে দিদি। ওরা কেউ নেই, আমার ভালো লাগছে না। ওরা তোমাকে ভালোবাসে, কিন্তু ওদের মনে ভয় ঢুকে গেছে। ভয় পেলে মানুষ অনেক সময় ঠিক ভুল বুঝতে পারে না। ওদের উপর রাগ করো না, দেখবে একদিন ওদের ভয় কেটে যাবে। কিন্তু সবাই তো বলা বলি করছে তোমাকে গ্রাম থেকে তাড়াতাড়ি বের করতে হবে। আমি কি করব দিদি? তুমি কিছু করো। না, তুমি শুধু সত্যিটাকে আঁকড়ে ধরে থাকবে। শোনো, আজ তোমাকে একটা সাহসী মেয়ের গল্প শোনাই। এক গ্রামে এক অদ্ভুত ছায়ার উপদ্রব হয়েছিল। দিনের বেলায় কিছু দেখা যেত না, কিন্তু রাত হলেই গ্রামের পথে একটা লম্বা ছায়া ঘুরে বেড়াতো। ছায়াটা কারো ক্ষতি করতো না, কিন্তু গ্রামের সবাই ওটাকে দেখে ভয়ে কাটা হয়ে থাকতো। তারপর গ্রামের মোড়ল হুকুম দিলেন, রাত হলে কেউ আর ঘর থেকে বের হবে না। সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে দিত। কিন্তু সে গ্রামে তোমার মতোই একজন সাহসী মেয়ে ছিল। তার নাম ছিল মারিয়া। তার মনে হলো যে ছায়া কারো ক্ষতি করে না, তাকে এত ভয় পাওয়ার কি আছে। সে ঠিক করলো সে ছায়াটার রহস্য বের করবেই। একা একা ওর ভয় করেনি। ভয় তো করেছিল, কিন্তু ওর কৌতূহল ছিল ভয়ের চেয়েও বেশি। এক রাতে এসে সাহস করে ঘর থেকে বের হলো। দেখলো সেই লম্বা ছায়াটা গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মারিয়াও তার পিছু নিল। ছায়াটা বাড়ির ভেতরে ঢুকে গেল। মারিয়াও দেয়াল টপকে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে কি ছিল দিদি? কোনো দৈত্য?
না, সে দেখলো বাড়ির ভেতরে একজন খুব লম্বা বৃদ্ধ লোক মোমবাতির আলোয় বসে বই পড়ছেন, আর বাইরে তার ছায়াটাই দেয়ালের উপর পড়ে অনেক বড় দেখাচ্ছিল। লোকটা আসলে একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি গ্রাম থেকে দূরে একা থাকতে ভালোবাসতেন। মারিয়া তার সাথে কথা বলে সব জানতে পারল। পরের দিন সে গ্রামে গিয়ে সবাইকে সত্যিটা খুলে বলল। সবাই তখন নিজেদের ভুল বুঝতে পেরে খুব লজ্জা পেল। বাহ, তার মানে আমরা যা দেখি বা শুনি সেটা সবসময় সত্যি হয় না। আমাদের ভয় না পেয়ে আসলটা খুঁজে বের করা উচিত। একদম ঠিক। তুমিও মারিয়ার মতো সাহসী। ভয় পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঝোপের আড়াল থেকে তারা সব কথা শুনছিলেন আর বলছিলেন। কি মিষ্টি করে কথা বলছে, আর কি সুন্দর একটা গল্প শোনালো। আমার তো শুনে মন ভরে গেল। আমার মনে হচ্ছে না যে এর মধ্যে কোনো অশুভ আছে। আমিও তো তাই দেখছি আর শুনছি সালমা। আমার বোন জুলেখার গলার স্বরটাও ঠিক এমনই নরম ছিল। আর দেখুন, আপনার মেয়েটা একটুও ভয় পাচ্ছে না, বরং কেমন মন দিয়ে ওর কথাগুলো শুনছে। আমার মন বলছে আমরা হয়তো খুব বড় একটা ভুল করতে চলেছি। তাহলে এখন কি হবে? আমি তো ভয়ে আমার মেয়েকে কত বকাবকি করেছি। চলুন আজ আমরা সবাই ফিরে যাই। কাল সকালে আমি গ্রামের সবাইকে নিয়ে বসবো। ভয় দিয়ে নয়, ভালোবাসার বিশ্বাস দিয়েই এই রহস্যের সমাধান করতে হবে। আমি কাল রাতে নিজের চোখে সবকিছু দেখেছি এবং কানে শুনেছি। চাচি যা দেখেছেন তা সত্যি দেখতে অবিকল আমার বোন জুলেখার মতোই, কিন্তু সে কোনো ক্ষতি করতে আসেনি। সে শুধু বাচ্চাদের ভালোবাসে, ওদের ভালো কথা শেখাতে আসে। কিন্তু ভাই সাহেব, মরা মানুষ ফিরে আসে কিভাবে? এটা নিশ্চয়ই কোনো ছলনা। আজ ভালোবাসছে, কাল হয়তো ঘাড় মটকে দেবে। আমাদের এখনই এর একটা বিহিত করা উচিত। না, দিদি এমন করতেই পারে না। আপনারা কেন না জেনে না বুঝে একজন ভালো মানুষকে খারাপ বলছেন? হ্যাঁ, দিদি আমাদের শিখিয়েছে কাউকে কষ্ট না দিতে, সব সময় সত্যি কথা বলতে। দিদি আমাদের বন্ধু, আমরা তাকে ভয় পাই না। যদি দিদি কিছু করার চেষ্টা করে আমি তাকে ছাড়বো না। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু কাল রাতে হারুনের কথা আর এখন এই বাচ্চাগুলোর কথা শুনে আমারও মনটা বদলে যাচ্ছে। আমাদের জুলেখা তো এমনই ছিল, সব সময় বাচ্চাদের ভালোবাসতো। হয়তো মৃত্যুর পরেও সেই ভালোবাসাটা ও ছাড়তে পারেনি। হয়তো ও কোনো আত্মা নয়, ও হলো ভালোবাসা। আমি ঠিক করেছি আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে পুকুর ঘাটে যাব। আমরা দূর থেকে দেখব বাচ্চাদের কোনো বিপদ হচ্ছে কিনা, সেটাই খেয়াল রাখব। কিন্তু আমরা কেউ কোনো বাধা দেব না। তোমরা কি আমার সাথে একমত? গ্রামের বেশিরভাগ মানুষ নীরবের সায় দেয়। দিদি, কাল আমরা আসতে পারিনি বলে তুমি রাগ করনি তো? মা বাবারা কিছুতেই আসতে দিচ্ছিল না। আমার তো খুব কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল তুমি একা বসে আছো। আমি তো ভেবেছিলাম আজকেও আসতে পারবো না, কিন্তু সবাইকে বুঝিয়ে আসলাম। আমি জানতাম তোমরা আসবে। রাগ করবো কেন? তোমরা যে আজ ভয়কে জয় করে এখানে এসেছো, এর চেয়ে বড় আনন্দ আমার জন্য আর কিছু হতে পারে না। তোমরা প্রমাণ করেছো সত্যের শক্তি ভয়ের চেয়ে অনেক বেশি। দিদি, আজ আমাদের শেষ গল্প শোনাবে বলেছিলে, কেন দিদি? এরপর কি তুমি আর আসবে না? আমাদের ছেড়ে চলে যাবে? সব কিছুরই তো একটা শেষ থাকে, তাই না? আমার কাজ তো প্রায় শেষ। না, তোমার কোনো কাজ শেষ হয়নি। তোমাকে আমাদের আরো অনেক গল্প শোনাতে হবে। আমরা তোমাকে যেতে দেব না। আমি তো কোথাও যাব না, আমি তোমাদের সাথেই থাকব। শোনো, আজ তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুব মন দিয়ে শুনবে। এটা হলো এক নদীর গল্প। এক গ্রামে একটা খুব সুন্দর নদী ছিল। তার জল ছিল কাচের মতো স্বচ্ছ। গ্রামের সবাই সেই নদীর জল ব্যবহার করত, নদীতে সাঁতার কাটত,
খেলা করত। নদীটা ছিল তাদের জীবনের মতো। তারপর কি হলো? একদিন সেই গ্রামে কিছু অচেনা লোক এলো। তারা নদীর পাড়ে একটা কারখানা বানালো। তারা তাদের কারখানার সব ময়লা বিষাক্ত আবর্জনা সে নদীতে ফেলতে শুরু করলো। তারা ভাবলো নদী তো একটা জড় বস্তু, তার কোনো কষ্ট হয় না। গ্রামের কিছু লোভী মানুষও তাদের সাথে যোগ দিল। ইস, নদীতে আর খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই। হ্যাঁ, ধীরে ধীরে নদীর স্বচ্ছ জল কালো আর দুর্গন্ধযুক্ত হয়ে গেল। নদীর মাছগুলো মরে ভেসে উঠতে লাগলো। নদীর পাড়ের গাছপালা শুকিয়ে যেতে লাগলো। যে নদীটা ছিল গ্রামের প্রাণ, সে নদীটা হয়ে উঠল অভিশাপ। কেউ কিছুই করলো না। গ্রামের ছোট ছোট শিশুরা যারা নদীটাকে খুব ভালোবাসতো, তারা দেখলো তাদের খেলার সাথী, তাদের প্রিয় নদীটা মরে যাচ্ছে। তাদের খুব কষ্ট হলো। তারা ঠিক করলো তারা নদীটাকে বাঁচাবে। তারা সবাই মিলে দল বেঁধে নদীর আবর্জনা পরিষ্কার করতে লাগলো। সে তো ছোট ছোট বাচ্চারা, তারা একা একা কি করবে? প্রথমে তারা একাই ছিল। বড়রা তাদের দেখে হাসাহাসি করত, বলতো এতটুকু হাত দিয়ে তোমরা কি করবে? কিন্তু বাচ্চারা হাল ছাড়েনি। তারা প্রতিদিন কাজ করে যেত। তাদেরই চেষ্টা দেখে গ্রামের কিছু ভালো মানুষের মনে দয়া হলো। তারাও বাচ্চাদের সাথে যোগ দিল। ধীরে ধীরে একজন দুজন করে পুরো গ্রামটাই এক হয়ে গেল। তারা সবাই মিলে আবর্জনা পরিষ্কার করলো। কারখানার লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারপর কি নদীটা আবার আগের মতো সুন্দর হয়ে গেল? হ্যাঁ, অনেক দিন পর নদীটা আবার তার পুরনো রূপ ফিরে পেল। তার জল আবার স্বচ্ছ হয়ে উঠল। এই গল্পের মানে তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ দিদি, এই গ্রামের মানুষের মনটা নদীর মতো। কিছু লোক ভয় আর মিথ্যার আবর্জনা ফেলে সেটা নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আমরা বাচ্চারা সত্যিটাকে ভালোবেসে সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। একদম ঠিক বুঝেছ। আমার কাজ ছিল তোমাদের মনের মধ্যে বিশ্বাসটা তৈরি করে দেওয়া। আমার কাজ এখন শেষ। না দিদি, তুমি যেও না। তোমাকে ছাড়া আমরা কার কাছে গল্প শুনবো? দিদি, আমাদের ছেড়ে যেও না, আমরা তোমাকে খুব ভালোবাসি। আমি তো তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তো তোমাদের মধ্যেই মিশে যাচ্ছি। যখন কোনো অন্যায় দেখে ভয় না প্রতিবাদ করবে, জানবে আমি তোমাদের সাহস দিচ্ছি। যখনই কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, মনে করবে আমি তোমাদের হাত ধরে আছি। আর সবচেয়ে বড় কথা, যতদিন তোমরা সত্যি কথা বলবে, মিথ্যার ভয় করবে না, আমি ততদিন তোমাদের সাথে আছি। কথাগুলো বলতে বলতে জুলেখা দিদির শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। লণ্ঠনের আলোটাও নিভে যায়। পুকুর ঘাটে শুধু বাচ্চারা আর তাদের কান্নার শব্দ ছাড়া কিছুই থাকে না।